নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আমার দশম শ্রেণীর ছেলে মেয়েদের আজ স্বাগত জানাই। আমি সংহিতা চক্রবর্তী, বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের সহশিক্ষিকা। আজ চলো তোমাদের সঙ্গে পড়ি আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটি কবি শঙ্খ ঘোষের লেখা। তোমাদের পাঠ্য কবিতাটি আজ একসঙ্গে আমরা চলো পড়ি। কিভাবে আমরা পড়ব তার একটা রূপরেখা প্রথমে তোমাদের সঙ্গে ভাগ করে নিই। আমরা এইভাবে পড়ব। প্রথমে যিনি লিখেছেন সেই কবি সম্পর্কে জানবো সামান্য, তারপর কবিতাটি আমরা কোথা থেকে পেয়েছি অর্থাৎ কোন কাব্যগ্রন্থ থেকে পেয়েছি সেই উৎস সম্পর্কে জানবো। তারপর কবিতাটির সম্পর্কে সামান্য জেনে নেব সংক্ষেপে, সার সংক্ষেপ। কবিতাটির নামকরণ কেন এরকম হয়েছে, সে নামকরণ কতদূর সার্থক সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে নেব। আর তারপরে এই পুরো কবিতাটিকে দুটি পর্যায়ে ভাগ করে পাঠ করব, তারপর কবিতার ব্যাখ্যা ও আলোচনাও সে সঙ্গে করব এবং সমস্ত আলোচনা শেষে যে প্রশ্নগুলি যেভাবে তোমাদের আসে প্রত্যেক বছর মাধ্যমিকে, সেই রকম ভাবে প্রশ্নের কাঠামো অনুযায়ী প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর আলোচনা করব। তাহলে আমরা চলো প্রথমে জেনে নিই আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটি যিনি লিখেছেন কবি শঙ্খ ঘোষের সম্পর্কে। শঙ্খ ঘোষ 1932 সালে অধুনা বাংলাদেশের বরিশালে তাঁর জন্ম। আধুনিক বাংলা সাহিত্যের তিনি একজন প্রধান কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। পড়াশুনো প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, ধুম লেগেছে হৃৎকমলে, গোটা দেশ জোড়া যৌঘর, প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে, হাসি খুশি মুখে সর্বনাশ, এই কাব্যগ্রন্থগুলি তাঁর রচনা। ছোটদের জন্য তিনি লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, সকাল বেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। কুন্তক ছদ্মনামে লিখেছেন শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। তার প্রবন্ধের বই হিসেবে আমরা পেয়েছি কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার, এই শহরের রাখাল, ঐতিহ্যের বিস্তার, এ আমির আবরণ, ছন্দের বারান্দা ইত্যাদি। কবির প্রাপ্ত নানা পুরস্কারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য আকাদেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কবির সম্মান, সরস্বতী সম্মান এবং পদ্মভূষণ। কবি 2016 সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং তার নশ্বর শরীরে আমাদের ছেড়ে চলে গেছেন গত 2021 সালে কোভিডে আক্রান্ত হয়ে। আমরা কবি পরিচিতি সম্পর্কে জানলাম, এবার কবিতার উৎস সম্পর্কে একটু জেনে নিই। দেখো পাশেই একটা ছবি রয়েছে, উৎস কাব্যগ্রন্থের প্রচ্ছদ। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটির উৎস জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থটি। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 2004 সালে, অর্থাৎ আজ থেকে 20 বছর আগে। এই কাব্যগ্রন্থটির প্রথম কবিতার শেষ পংক্তিগুলি পড়তে পড়তে ভীষণভাবে মনে হয়েছে আমাদের পাঠ্য কবিতার সঙ্গে কোথাও যেন একাকার, তাই তোমাদের জন্য প্রথম কবিতার শেষ পংক্তিগুলি আমি এখানে সাজিয়েছি। আজ চোখে কোনো জল নেই, বুকের উপরে শুধু সেই জলই পাষাণ হয়ে আছে। আমরা জানি আমাদের যখন কোনো যন্ত্রণা হয়, তা শারীরিক বা মানসিক, চোখে জল ভরে আসে, কিন্তু যত অভিজ্ঞতা সঞ্চিত হয় জীবন পথে তত কিন্তু আমরা আর উচ্চস্বরে কাঁদি না, সকলের সামনে কাঁদি না, লুকিয়ে কাঁদি, নিজেকে কোথাও একটা যেন সবার সামনে আড়াল রচনা করি। কেননা সেই জল ক্রমশ যেন, আমরা তো জানি জল জমলে বরফ হয়, সেই পাষাণ হয়ে বুকের মধ্যে চেপে বসে আছে, অর্থাৎ ভারী হয়ে আছে।
আমরা কবিতাটি যখন পড়ব, পাঠ্য কবিতা, তখন দেখব কেমন করে কান্না সেঁচে এই কবিতা নির্মাণ করেছেন কবি। আচ্ছা, এরপরে আমরা কবিতাটির নামকরণ সম্পর্কে একটু জেনে নেব। সমাজ সচেতন ও প্রতিবাদী কবি শঙ্খ ঘোষ পাঠ্য কবিতার মাধ্যমে বিশ্বব্যাপী শোষিত অত্যাচারিত মানুষকে সঙ্গবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। সমসাময়িক কালে সমস্ত পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা দেখে তার উপলব্ধি, সাম্রাজ্যবাদী শক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সাধারণ মানুষদের ঠেলে দিচ্ছে অনিশ্চিত এবং অসহ ভবিষ্যতের দিকে। সমাজ তথা রাজনৈতিক অস্থিরতায় মানুষ আজ গৃহহীন, পথহীন, ভবিষ্যতের আশাও যেন নিশ্চিত নেই আর। ইতিহাসহীন অথবা বিকৃত ইতিহাসের আড়ালে রয়ে যাওয়া সাধারণ মানুষের তবে কি বাঁচার কোনো আলোই আর বাকি নেই? এই চরম হতাশাকে প্রতিহত করতেই কবি আত্মবিশ্বাসে অটল সাধারণ মানুষের হাতে তুলে দিতে চান ঐক্যবদ্ধতার হাতিয়ার। তাই সেই অমোঘ উজ্জীবনী মন্ত্র আয় আরো বেঁধে বেঁধে থাকি শিরোনামটি এ কবিতার ক্ষেত্রে অপূর্ব ভাব ও ব্যঞ্জনায় সার্থক হয়েছে বলেই মনে করি। আমরা তো জানি যে কোনো সাহিত্য কৃতির 3 রকম ভাবে নামকরণ হয়, তোমরা সকলে এতদিনে জানো। হয় সে নাটক হোক, গল্প হোক, কবিতা হোক, যাই হোক না কেন, উপন্যাস হোক, তার নামকরণে হয় তার কেন্দ্রীয় চরিত্র নামে হয় বা বিশেষ কোনো ঘটনাকে উল্লেখ করা হয় অথবা ব্যঞ্জনায়। আমরা দেখছি এক্ষেত্রে নামকরণ ব্যঞ্জনায় সার্থক হয়েছে। এরপরে আমরা কবিতাটির সার সংক্ষেপ একটুখানি জেনে নিই। সার সংক্ষেপ: শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটিতে বর্তমান সমাজের নৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলা চিত্রিত, যা কবিকে পীড়িত করেছে। তাই তিনি সাধারণ মানুষের চলার পথের প্রতিকূলতা, অসহায়তা, সংশয় ও সম্ভাবনার ছবি এই কবিতায় তুলে ধরেছেন। বর্তমান সময়ে মানুষের চলার পথ বিপদ সংকুল, তার চারপাশে মৃত্যুর হাতছানি, প্রতি পদে বাধা আর প্রতিকূলতা, চলার সব পথ রুদ্ধ। তবু মানুষ এগিয়ে চলেছে। হানাদারি শত্রুর আঘাতে মানুষ নিরাশ্রয় হয়েছে, সে তার ভাবী প্রজন্মকে রক্ষা করতে গিয়ে হয়েছে ব্যর্থ। এখন সে নিজেও মৃত্যু ভয়ে শঙ্কিত ও পথহারা। এমন পরিস্থিতিতে কবি তাদের পারস্পরিকভাবে বেঁধে বেঁধে অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে চলার কথা বলেছেন। কবির মতে সাম্রাজ্যবাদী আর সুবিধাবাদী শক্তির কাছে সাধারণ মানুষ চিরদিন কোণঠাসা। তাদের এই দুঃখ যন্ত্রণার ইতিহাস হয়তো অলিখিতই রয়ে যাবে চিরকাল, অথবা যদিও লেখা হয় তবে তা হবে অর্ধসত্য এবং অসম্পূর্ণতায় ভরা। সাধারণ শ্রমজীবী মানুষের চিরকাল এইভাবে ক্ষমতাবানের প্রতিবন্ধকতার সঙ্গে যুঝে বেঁচে থাকতে হয়। পৃথিবীর এই জীবনমৃত পরিস্থিতিতে অন্যের দোরে দোরে পরমুখাপেক্ষী হয়ে না ঘুরে নৈরাশ্য ত্যাগ করে তাই একত্রিত হতে হবে। কবির আহ্বান বিবেকবান মানুষের কাছে একতা ও অত্যাজ্য সাহচর্যই হবে তাদের প্রকৃত প্রতিরোধের ভাষ্য। আমরা কবিতাটির সার সংক্ষেপ জেনে নিলাম। এবার চলো আমরা কবিতাটি পড়ি। প্রথমে কবিতার প্রথম স্তবকটি পড়ি। চলো আমরা প্রত্যেকেই পড়ি। আমরা এই তোমাদের যে সাহিত্য সঞ্চয়ন বই, সেই বইয়ের 28 সংখ্যক পৃষ্ঠায় বইটি খোলো, সেখানে কবিতাটি আছে, আমরা পড়ি। চল। শঙ্খ ঘোষের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে
কাছে দূরে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় কবিতাটি তো আরো পড়লাম দূরে প্রথম যেতে থাকি। স্তবক। এই প্রথম স্তবক কবিতাটি পড়তে পড়তে যা আমাদের মনে হলো, যা আমরা বুঝলাম বা যা আমরা বুঝতে চাই, কবি যা বলেছেন, চলো একবার প্রত্যেকটি লাইন অনুসারে পড়ে জেনে নিই। ফিরে দেখি কবিতাটির প্রথম স্তবক। আমরা পড়লাম যে অস্থির সময়ে দাঁড়িয়ে কবি শঙ্খ ঘোষ মানুষের বিপন্নতাকে ছোঁয়ার চেষ্টা করেছেন। প্রতি মুহূর্তের তার যে তীব্র সংকট, তাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন নিজের মতো করে এই কবিতায়। আমাদের ডান পাশে ধস। তোমরা জানো যে কোনো পৃথিবীর কোনো অংশে যদি কখনো ইট পাথর যা দিয়ে সেই অংশটা তৈরি বা ভূমিখণ্ড খসে পড়ে, তাকে বলে ধস। সাধারণত পাহাড়ি অঞ্চলে ধস মাঝে মাঝেই দেখা যায়, বিশেষত আমাদের হিমালয়। তোমরা তো ভূগোল পড়ো, জানো নবীন ভঙ্গিল পর্বতশ্রেণীর মধ্যে তা এখনো গড়ছে, তাই নরম পাহাড় মাঝে মাঝেই সেখানে কিন্তু ধস নামে এবং পথ বন্ধ হয়ে যায়। কবি বলছেন আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ। গিরিখাদ কথাটির আক্ষরিক অর্থ হলো দুটি পর্বতের মাঝখানের যে অংশ, পর্বত শৃঙ্গের মাঝখানে যে নিচু অংশটা, সেটাকে বলা হয় গিরিখাদ। তা অত্যন্ত বিপদ সংকুল। এই যে ডান দিকে ধস আর বাঁ দিকে গিরিখাদ, আমি একটা মানুষ, আমার ডান দিকে একটা বিপন্নতা এক রকমের, বাঁ দিকে আরেক রকমের বিপন্নতা, তাহলে আমি দুই দিক থেকে বিপন্ন। আসলে ধস এবং গিরিখাদ এই দুটি শব্দের মাধ্যমে, শব্দ ব্যবহারের মাধ্যমে কবি বোঝাতে চাইলেন আমি দুদিক থেকেই বিপন্ন। সাধারণ মানুষ তার অবস্থানে সে ডান দিক বাঁ দিক কোনো দিকেই যেতে পারবে না, তার বিপন্নতা রয়েছে। শুধু কি ডান দিক বাঁ দিক, পরের লাইনে কি বলছেন, আমাদের মাথায় বোমারু। বোমারু অর্থাৎ বোমা বর্ষণকারী যুদ্ধ বিমান। তোমরা জানো এক দেশের সঙ্গে অপর দেশের যখন ক্ষমতার লড়াই হয়, তখন কি হয়, স্থলযুদ্ধ হয়, নৌযুদ্ধ হয় জলপথে, এবং আকাশপথে বিমান থেকে যুদ্ধ হয়। কি হয়, বোমা ফেলা হয়, বোমা বর্ষণ করা হয়। যে জায়গাটায় বেশ ঘন সন্নিবদ্ধ জনগোষ্ঠী আছে, জনপদ, বা কোনো জায়গা হয়তো বেশি শিল্পে সমৃদ্ধ, বিপক্ষ দেশ করে কি সেই জায়গাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। করলে এদের ক্ষমতা কমে যাবে, পরাজয় সহজেই পরাজিত করা সম্ভব হবে। তাই বিপক্ষীয় মানুষরা, বিপক্ষ সাম্রাজ্যবাদীরা, তারা কি করেন, ওই বোমারু বিমান থেকে বোমা বর্ষণ করতে থাকেন, যাতে কিনা এক লহমায় ধ্বংস হয়ে যায় যাদের সঙ্গে যুদ্ধ, সেই জনগোষ্ঠী, সেই দেশ, তাদের সমৃদ্ধি। তাহলে আসলে বলার কথাটা, ডান পাশ বাঁ পাশ এবং মাথার উপর কোনো জায়গাটাই আমাদের পক্ষে নিরাপদ নয়, আমাদের অবস্থান নিরাপদ নয়। তাহলে আমরা সামনে এগোবো না, সেখানেও বাধা, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি তোমরা জানো, বরফকে বলা হয় হিমানি। সামনে যদি বরফের পাহাড় খাড়া হয়ে থাকে, সেটা ভেঙে তো মানুষ এগোতে পারে না, তাই না? তাহলে সে সামনেও এগোতে পারবে না, সে দুই পাশে এগোতে পারবে না। তাহলে যেখানে যে অবস্থানে সে আছে, সেখানে কি থাকবে না, সেখানেও তার নিশ্চিত নিরাপত্তা নেই। কেননা মাথার উপরে সবসময় তার বিপদ ঘনিয়ে আছে। মাথার উপরে বোমারু বিমান তারই প্রতীক। শুধু তাই নয়, যে অবস্থানে আছি সেই অবস্থানও যে সহনীয় নয়, সেটা কিভাবে বুঝছি? পথ তো নেই, বলছেন আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। ঘরহীনতা, আশ্রয়হীনতা, গৃহহীনতা। যুদ্ধ এইভাবে গৃহহীন করে দেয় লক্ষ লক্ষ মানুষকে একই সঙ্গে। তোমরা হিরোশিমা নাগাসাকির কথা তো জানো, মানুষের জীবন এক মুহূর্তে বিপন্ন হয়ে গিয়েছিল। তো আমাদের ঘর গেছে উড়ে কথাটা বলার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে নিরস্ত্র শান্তিপ্রিয় সাধারণ মানুষ, তারা
আশ্রয়হীন হয়ে পড়ছেন। এবং এই যে আশ্রয়হীন বিপন্ন মানুষ, আমাদের পথ নেই কোনো, এই পথ শুধু চলার পথ তাই তো নয়, জীবনের পথ, এগিয়ে যাওয়ার পথ, সভ্যতার পথ, এই পথও এখন আর নেই। কেননা আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শিশুদের সব, বানানটা একটু খেয়াল করতে বলি আমার ছেলে মেয়েদের। তালব্য স ব, সব অর্থাৎ মৃতদেহ। তোমরা বিশেষভাবে কিন্তু বানানগুলো খেয়াল করো। যদি কেউ দন্ত স ব লিখে ফেলো, বুঝতেই পারছো অর্থ সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে। এক তো আমরা কবির লেখা একটুও বদল করতে পারি না, সে স্পর্ধা, সে অধিকার আমাদের নেই। আর তাছাড়াও বানান ভুল করলে দন্তস্ব ব সব মানে সমগ্র, সমস্ত, আর তালব্য স ব সব মানে মৃতদেহ। কি বলছেন কবি? আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অর্থাৎ আমাদের যে পরবর্তী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তারা যুদ্ধ তাদেরও রেহাই দেয়নি, তারাও এখন মৃতদেহে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা ভবিষ্যৎহীন। আমরা বর্তমানের মানুষ ভবিষ্যতের দিকে তাকিয়েই তো বাঁচি। মানুষের সন্তান সৃজন, যে কোনো প্রাণীরই সন্তান সৃজন শুধু জৈবিক ক্রিয়া নয়। মানুষ তো তার অন্যান্য প্রাণীর থেকে একটু আলাদা। সে আসলে তার পরবর্তী প্রজন্মের মাঝখানে বাঁচতে চায়। বাবা মা সন্তানের মধ্যে দিয়ে বাঁচেন, পূর্ব প্রজন্ম উত্তর প্রজন্মের মধ্যে দিয়ে বাঁচে। আমরা যারা দিদিমণি মাস্টারমশাই, তারা তোমাদের মতো ছাত্রছাত্রীর মনের মধ্যে বাঁচতে চাই। তাই তো তোমাদের মতন সন্তান প্রতিবার আমাদের আগের প্রজন্ম আমাদের এনেছিলেন, আমরা তোমাদের পেয়েছি, তোমরা পাবে তার পরবর্তী প্রজন্মকে। এইভাবে পরম্পরায় এগিয়ে যাবে সভ্যতা। তবেই না সভ্যতা এগোবে, বাড়বে। কিন্তু সে চলার পথও রুদ্ধ। কেননা শিশুদের সব, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা ভবিষ্যতের নাগরিক, তারা আজ মৃতদেহে পরিণত হয়েছে, ছিন্ন ভিন্ন চারিদিকে। শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, মানে ইতস্তত ছড়ানো, যত্রতত্র ছড়ানো। অর্থাৎ যুদ্ধ বা সাম্রাজ্যবাদ, হিংসা, ধর্মান্ধতা, সমস্ত কিছু ক্ষমতাবানদের যে কোনো লিপ্সা এমনকি রেহাই দেয় না নবজাতককেও, শিশুকেও। এখানে আমাদের মনে পড়ে যায় যে 1752 খ্রিস্টাব্দে অন্নদামঙ্গলে রায়গুণাকর ভারতচন্দ্র, নদিয়ার রাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ভারতচন্দ্র তার অন্নদামঙ্গলে কি সুন্দর একটা ছবি এঁকেছিলেন, যা প্রবাদে পরিণত। তোমরাও হয়তো অনেকে শুনেছ যে ঈশ্বরী পাটনি, তিনি মাঝি ছিলেন। খেয়া পারাপার করতে গিয়ে যখন অন্নদার পরিচয় পেলেন, দেবী অন্নপূর্ণার পরিচয়, যে তিনি তার নৌকোয় করে যাচ্ছেন, যখন দেবী তাকে বর দিতে চান খুশি হয়ে, সেই আশীর্বাদ তিনি কি চেয়ে নিয়েছিলেন নিশ্চয়ই জানো তোমরা, তবু একবার মনে করিয়ে দিই। তিনি বলেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভাবো, নিজের জন্য কিছু চাইছেন না, আমার এই হোক তাই হোক না, আমার পরবর্তী প্রজন্ম, যে কোনো বাবা মায়ের যা একান্ত আকাঙ্ক্ষা, আমি যেমন করেই বাঁচি না কেন, আমার পরবর্তী প্রজন্ম যেন সমৃদ্ধিতে বাঁচে, ভালোভাবে যেন বাঁচে। দুধ ভাত সমৃদ্ধির প্রতীক, দুধ ভাত খেয়ে বাঁচে, অর্থাৎ দুধ ভাত এখানে প্রতীক। আমার সন্তান যেন ভালোভাবে বাঁচতে পারে, এই আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। আবার এর অনেক দিন পর এই কবি শঙ্খ ঘোষ, তিনি 1974 সালে, খেয়াল করো, আমরা এই যে কবিতাটা পড়ছি, এই জলই পাষাণ হয়ে আছে, এই কাব্যগ্রন্থের তো এই কবিতা, সে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 2004-এ। আর 1974, তা 30 বছর আগে, বাবরের প্রার্থনা, এই কবিতায় লিখেছিলেন যে আমার সন্ততি স্বপ্নে থাক, এই প্রার্থনার কথা লিখেছিলেন কবি। তাহলে সমস্ত বাবা মায়ের কথা, কবি তো ত্রিকালজ্ঞ, তিনি তো সবার কথা বলেন, কবি সাহিত্যিকরা। তাই এই একান্ত আকাঙ্ক্ষার কথা সাধারণ মানুষের, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বা আমার সন্ততি স্বপ্নে থাক, এই আকাঙ্ক্ষা যুদ্ধবাজরা ধ্বংস করে দেয়। তাই আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আশ্রয়হীন, ভবিষ্যৎহীন, সর্বনাশের মুখোমুখি সাধারণ মানুষ। তাই
তার মধ্যেও সর্বনাশের আশঙ্কা সংক্রমিত হয়েছে আমরা দেখতে পাই পরবর্তী চরণে। কি বলছেন? আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমরা জানি যে জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কিছু কিছু ছোঁয়াচে রোগ থাকে, একজনের থেকে আরেকজনে সহজেই সংক্রমিত হয়। ঠিক সেরকম আশঙ্কা, মন খারাপও এক ধরনের সংক্রমণ, সহজেই একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এই সংক্রমণ তো ছড়াবেই, কেননা কোনো দিকেই কোনো দিশা নেই, ভবিষ্যৎও অন্ধকার। তাই সাধারণ মানুষ মনে করছে আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই হচ্ছে পথ। কবি শুধু দিশাহীনতার কথা বলছেন না, কবি শুধু নৈরাশ্যের কথা বলছেন না, কবি ঈশ্বর প্রতিম। তাই তিনি আশাবাদের কথা বলেন। বর্তমানকে তিনি অস্বীকার করেন না, কিন্তু সেই বর্তমানকে উত্তীর্ণ হয়ে কি করে ভবিষ্যতে পৌঁছব? আমাদের জাগ্রত বিবেক, কবির প্রয়াণের পর কবি জয় গোস্বামী যে কথা বলেছিলেন, শঙ্খ ঘোষ আমাদের বিবেকের মতো, সেই কবি বলছেন যে আমাদের তো কোনো পথ নেই আর বাঁচবার। তাহলে আমরা কি করে বাঁচবো? বাঁচতে তো হবেই। কি করে বাঁচবো? আয় আরো বেঁধে বেঁধে থাকি, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকি, এই ডাক দিয়েছেন তিনি। এবং যত এগোবে কবিতাটা, যত আমরা পড়বো, পরবর্তী স্তবকেও দেখব ধ্রুব পদের মতো, গানের ধ্রুব পদের মতো এই আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই একমাত্র বিশল্যকরণী যা আমাদের মৃত্যুঞ্জয় করতে পারে, সাধারণ মানুষকে সমস্ত বিপন্নতা থেকে রক্ষা করতে পারে একসঙ্গে থাকা। তাই বলছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ সম্পর্কের উৎসব নামে একটি গদ্যে বলেছেন একটি কথা, তোমাদের এখানে বলে রাখি। বলেছেন নতুন শতাব্দীর মানুষকে নতুনভাবে গড়ে তুলতে হবে তার আয়োজন, যেখানে এক সম্প্রদায়ের মানুষ আর অন্য সম্প্রদায়ের মানুষ শুধু মানুষ পরিচয়েই মেলাতে পারেন হাত। আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা পৃথিবীর সাদা, কালো, হলুদ সমস্ত রঙের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতির মানুষ, মূলত তো আমরা মানুষ। আগে তো আমরা মানুষ। আমাদের বিপন্নতা, আমাদের আশা আকাঙ্ক্ষা মূলে একই। তাই মানুষের সভ্যতাকে বাঁচিয়ে রাখতে, সমস্ত বিপন্নতা থেকে উত্তীর্ণ হতে, ক্ষমতাবান যুদ্ধবাজ সাম্রাজ্যবাদীদের দাপট থেকে বাঁচতে আমরা ঐক্যবদ্ধ হই, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা দেখে নেব, আমরা এতক্ষণ যা পড়লাম শব্দার্থগুলি তোমাদের মুখে বলে দিয়েছি, লিখেও নিতে পারো। ধস, ধস মানে ভূমি খসে পড়া, পাথর, মাটি ইত্যাদি খসে পড়া। গিরিখাদ, দুটি পর্বত শৃঙ্গের মধ্যবর্তী নিচু স্থান। বোমারু, বোমা বর্ষণকারী বিমান। হিমানি মানে বরফ। শব মানে মৃতদেহ। এর পরের যে দুটি শব্দ এবং তার অর্থ তা আমরা পরবর্তী স্তবকে পাবো, এখন একটু বলে দিচ্ছি, লিখে রাখতে পারো। 12 মাস, আমরা জানি 12টি মাসের সমাহার, কিন্তু এখানে কবিতার ক্ষেত্রে চিরকালীন অর্থে ব্যবহৃত। আমরা এই লাইনটি পাবো, আমরা ভিখারি 12 মাস। আর দোরে মানে দরজায়। তো এই যে শব্দগুলি আমরা পড়লাম, তোমরা যারা পাহাড়ে বেড়াতে গেছো তারা ধস কাকে বলে দেখেছো, বা নদীর ধারে থাকো, নদী ভূমিখণ্ড খসে পড়ছে দেখেছো। কিন্তু সকলে তো আমরা দেখতে পাই না সব সময়, আমরা শুধু ভূগোলে পড়ি, মনে রাখি, মুখস্থ করি। তাই তোমাদের জন্য একটা ধসের ছবি আমি এনেছি, দেখো কি ভয়ঙ্কর। নবীন ভঙ্গিল পর্বত শ্রেণীর মধ্যে আমাদের হিমালয়ে ধস নামলে কেমন করে খসে পড়তে থাকে দেখো। ধস তোমরা দেখলে, গিরিখাদও তোমরা দেখছো, অর্থাৎ আমাদের দুপাশেই বিপদ সানিয়ে আছে। আমরা সাধারণ মানুষ, পথ চলা আমাদের কাছে দুর্গম, আমাদের দুরূহ অবস্থা, সেটাই কবি ব্যাখ্যা করেছেন
এই কবিতার মাধ্যমে। আশা করি এটুকু আমরা বুঝতে পারলাম। এর পরবর্তী অংশ চলো আমরা পড়ে নিই কবিতার দ্বিতীয় স্তবকটি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দূরে দূরে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয়, আরো হাতে হাত রেখে, আয়, আরো বেঁধে বেঁধে থাকি। এবারে চলো আমরা দেখে নিই কবি কি বলতে চেয়েছেন। বলেছেন আমাদের ইতিহাস নেই। তোমরা সকলে ইতিহাস পড়েই বড় হচ্ছ। ইতিহাস আমরা কেন পড়ি? আমাদের শিকড়ের কথা জানবো বলে। ইতিহাস আসলে মানুষের কাহিনী, প্রাচীন কাহিনী, তার ঐতিহ্যের পুনরুদ্ধার করার জন্য সেই গৌরব কথা আমরা পড়ি। আমরা আমাদের, যেমন একটা গাছ, তার শিকড় যতদূর গভীরে যায়, যতদূর গভীরে প্রথিত হয়, সে গাছ উঁচুতে ততখানি ডালপালা মেলে বাঁচতে পারে, ঝড়ের সঙ্গে যুঝতে পারে। তাই আমরা মানুষরাও আমাদের পূর্বজদের কথা জানি এবং সেখান থেকে মনের জোর পাই যে আমাদের পূর্বজ মানুষেরা এতখানি লড়াই করে আমাদের এতটা এগিয়ে দিয়েছেন, তাহলে আমাদের আরো ক্ষমতা আছে, আরো এগোতে পারবো। কিন্তু কবি এখানে বলেছেন যে সাধারণ মানুষ বলছে আমাদের ইতিহাস নেই। তাহলে আত্মবিশ্বাসের জায়গাটা তো ফাঁকা যাদের ইতিহাস নেই। ইতিহাস সত্যি কি নেই? তোমরা তো একটু ভেবে দেখো যে এই যে 10ম শ্রেণী পর্যন্ত তোমরা যে ইতিহাস পড়েছো, সেই ইতিহাস কাদের ইতিহাস? রাজা রাজরার ইতিহাস, তাই না? বাবরের ইতিহাস, হুমায়ুনের আমল, আকবরের আমল, বা বিভিন্ন নবাবের ইতিহাস, বিভিন্ন রাজার আমল। এই এত জনের আমল আমরা পড়েছি, আমরা সাধারণ মানুষ আমল পাইনি কোথাও, তাই না? এই যে পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম তাজমহল আগ্রার, তোমরা সকলে জানো, হয়তো কেউ কেউ দেখেওছো বা এমনিতে ছবি দেখেছো, জানো যে কি অসামান্য সৃষ্টি। তার জন্য আমরা সম্রাট শাহজাহানকেই মনে রাখি। ইতিহাস মনে রাখেন যে সম্রাট শাহজাহান মুমতাজ মহল, তার স্ত্রীর বিয়োগে তিনি ব্যথিত হয়ে এই স্মৃতি মন্দিরটি স্থাপনা করেছিলেন এবং এর প্রধান স্থপতি ঈশা খানের নামটুকু আমরা জানি। কিন্তু কত মানুষ পাথর বয়ে এনেছিল ঘাড়ে করে, কত মানুষ রৌদ্র জলে দিনের পর দিন, বছরের পর বছর হয়তো প্রাণপাত করে এই সৌধ গড়ে তুলেছে। তাদের নাম কি ইতিহাস কোথাও বলে? অথচ তারা না থাকলে সম্রাট শাহজাহান কি পারতেন তাজমহল তৈরি করতে? আমরা প্রতিদিন যে বিদ্যালয়ে বসে পড়াশোনা করি বা যে পথ দিয়ে হাঁটি, সেই পথ, সেই বিদ্যালয় ভবন কারা তৈরি করেছে? ইটের গায়ে কি লেখা আছে? লেখা থাকে না। সাধারণ মানুষের কথা কোথাও লেখা থাকে না। তাই কবি বলছেন আমাদের ইতিহাস নেই। কেননা এই ইতিহাস আসলে রাজা রাজরা, ক্ষমতাবান মানুষ, সাম্রাজ্যবাদী মানুষ তাদের গৌরব গাথা লিখে রাখেন। হ্যাঁ, হুল বিদ্রোহের মতো কাহিনী আমরা পাই, আমরা নেতাজিকে পাই, আমরা ভারতের স্বাধীনতা আনলো যারা, তাদের কষ্টের কথা পাই। কিন্তু আরো অনেক সাধারণ মানুষ ছিলেন এদের এগিয়ে দিতে, তারা কিন্তু আড়ালে রয়ে গেছেন, তাদের পাই না। নেতাদের কথা একটু আধটু পাই। তো কবি বলছেন আমাদের ইতিহাস নেই। এই সাধারণ মানুষদের কথা তিনি বলছেন, সেই বঞ্চনার কথা বলছেন যে ক্ষমতাবান মানুষ অবদমিত করে রাখে সাধারণ মানুষের এই অবদানের কথা। রবীন্দ্রনাথ তার ওরা কাজ করে কবিতায় বলেছেন, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। শিশু পাঠ্য কাহিনী, যা কিনা বাচ্চাদের ভোলানোর জন্য তৈরি, সেই ইতিহাসে রক্তমাখা অস্ত্র হাতে কারা? রাজারা, বাদশারা, নৃপতিরা, সম্রাটরা তাদের কাহিনী লিপিবদ্ধ করে যান। সেই কথা কিন্তু আমরা রবীন্দ্রনাথেও পেয়েছি।
অন্যভাবে পেলেও পেয়েছি। তাহলে সাধারণ মানুষের ইতিহাস নেই? যারা কাজ করেন, যারা খেতে ধান ফলান, চাষি খেতে চালাইছে হাল, সেই হালের কথা, সেই চাষির কথা কোনো ইতিহাস লেখে না। তাঁতির কথা কোনো ইতিহাস লেখে না। জেলে মাছ ধরে, তার কথা কোনো ইতিহাসে নেই। তাই ইতিহাস নেই। আর অথবা এমনই ইতিহাস, কবি শঙ্খ ঘোষ বলছেন, সেই ইতিহাস বিকৃত ইতিহাস। কেননা আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। চোখ মুখ ঢাকা মানে চোখ, দৃষ্টি যদি অবরুদ্ধ হয় তাহলে কি করে দেখব? নিজের চোখে হাত দিলে কি তোমরা দেখতে পাও? দেখতে পাও না। মুখ ঢাকা, মুখোশ পরা, কথা বলার অধিকার নেই। ব্যক্তি স্বাধীনতা অপহৃত হয়েছে ক্ষমতাবানের কাছে। হতে পারেন তিনি রাজা, হতে পারেন কোনো বিশিষ্ট ধর্মগোষ্ঠীর ধর্মগুরু, বা অন্য কেউ। রাজনৈতিক দ্বন্দ্বে সাধারণ মানুষ বলি যায়, তাই তার তাকিয়ে দেখার অধিকার নেই, সত্যি কথনের অধিকার নেই। সত্য বলিলে অবরুদ্ধ হন, এমন হয়ে থাকে। ইতিহাস আমাদের সে কথাই বলে। তো এই যে বঞ্চনার ইতিহাস, এবছর 125 বছর কবি জীবনানন্দ দাশের, তার কথাও মনে পড়ছে। তিনি বলেছিলেন, প্রকৃতি, মানুষ আর সময়ের নিজের স্বভাব জেনে নিতে হয় নদী প্রান্তরের ঘাসে। এছাড়া আর কি সত্য ইতিহাস জানে? তাই তো, নদী প্রান্তরের ঘাসে সাধারণ মানুষের ঘাম রক্ত লেগে থাকে, আর কোনো সত্য ইতিহাস জানাতে পারে না। তো এই যে বলছেন আমরা ভিখারি 12 মাস, ভিখারি ভিক্ষুক হাত পেতে থাকেন। প্রার্থী কারা হাত পেতে থাকে? কারা প্রার্থী? যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই। তাহলে এই যে সাধারণ মানুষ, নিরস্ত্র মানুষ, যারা দুবেলা বাঁচার তাগিদে বাঁচে, পৃথিবীটাকে তারাই এগিয়ে নিয়ে যায়, তাদের কিন্তু সত্যিকারের আর কোনো উপায় থাকে না ক্ষমতাবানদের দরজায় দরজায় ঘুরে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করা ছাড়া। তারাই কাজ করে, অথচ তারাই হাত পাতে। সুতরাং বেঁচে থাকার মুদ্রা দোষে এবং ভয়ে আমাদের চোখে ঠুলি, আমাদের মুখে মুখোশ, এই কথা বারবার করে বুঝিয়ে দিচ্ছেন কবি শঙ্খ ঘোষ। এবং তারা কি বলছেন? বলছেন, পৃথিবী হয়তো গেছে মরে, এভাবে তো পৃথিবী বাঁচতে পারে না। যদি মানুষকে কথা না বলতে দেওয়া হয়, তার অবস্থান যদি বিপন্ন হয়, সে যদি এগোতে না পারে, তার সন্তান সন্ততি যদি শেষ হয়ে যায়, ভবিষ্যৎ না থাকে, তাহলে সে আর বিশ্বাস করতে পারে না যে পৃথিবীটা কি তাহলে বেঁচে আছে। সংশয় জাগে তার। পৃথিবী হয়তো গেছে মরে। আবার বলছেন, তাহলে কি বলছেন? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এটা যেমন একদিক। আবার একদল মানুষ, তারা এই অস্তিত্ব অনস্তিত্ব, এই সাধারণ মানুষের অস্তিত্ব অনস্তিত্ব সম্পর্কে তারা উদাসীন। তারাও এক ধরনের মেরুদণ্ডহীনতায় ভোগেন। তারাও কিন্তু এদের হয়ে কোনো কথা বলেন না। এই সংশয়, তাহলে এই কি সব? আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দূরে দূরে। আমরা এই যে দরজায় দরজায় ঘুরে কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখছি, আমরা সাধারণ মানুষ। আমাদের কথা তাহলে কেই বা জানবে? কি করেই বা আমাদের কথা জানাবো এই পৃথিবীকে, মানুষের পৃথিবীকে? মানুষের কথা কি করে জানাবো? আবার গানের ধ্রুবপদের মতো ঘুরে এসেছে সে কথা। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। বিবেকবান মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, দেওয়ালে পিঠ ঠেকে গেলে লড়তে লড়তে তবুও তারা ফুরিয়ে যায় না, তারা ঘুরে দাঁড়ায়। এরা মুষ্টিমেয়, চিরকাল সমস্ত দেশেই এরা থাকেন। তাই তো বিপ্লব সম্ভব হয়। তাই কবি বলছেন, তবু তো কজন আছি বাকি, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা পরস্পরকে ভালোবাসি, কিন্তু এইটুকুই সব নয়। আরো আরো কথাটার উপর জোর দিয়েছেন। অর্থাৎ আমাদের এই প্রচেষ্টাকে আরো বেশি ফলপ্রসূ করতে গেলে আরো একত্রিত হতে হবে, সঙ্গবদ্ধ হতে হবে। মৃত্যু আর বিনষ্টিকে অতিক্রম করে কবি আসলে শোনাতে চেয়েছেন একতা আর সম্প্রীতির কথা। তাই গানের ধুয়োর মতো বারে বারে ঘুরে ঘুরে এসেছে যে আয় আরো বেঁধে বেঁধে থাকি। এরপর আমরা দেখে নেব
এই দুটি রেখেছি। এক হচ্ছে জীবনানন্দ দাশের বোধ কবিতার কিছুটা অংশ। মাথার ভিতরে স্বপ্ন নয়, প্রেম নয়, কোনো এক বোধ কাজ করে। আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়ে রে, সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয়? অবসাদ নাই তার, নাই তার শান্তির সময়, কোনো দিন ঘুমাবে না। সেই একক মানুষের একাকিত্ব, হ্যাঁ, কিন্তু সে ভুলতে পারে না। স্বপ্ন না, প্রেম না, কিচ্ছু না, শুধু একসঙ্গে বেঁধে বেঁধে থাকা। এই যে কথা বলেছেন, দুটো স্তবকেই ঘুরে ঘুরে বলেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। এই কথাই কিন্তু অন্যরকম ভাবে চাই, পাই আমরা এই কবিতায়। স্বপ্ন দেখা নয়, রোম্যান্টিকতা, প্রেম নয়, এক বোধ, সংঘবদ্ধতার বোধ। আর আমরা কি করেছি এই গদ্যে? শঙ্খ ঘোষ লিখছেন, আজও মানুষের মনে এক স্বাভাবিক মিলন ক্ষুধা আছে। এক দেশের মানুষকে আর এক দেশের মানুষ অন্তরঙ্গ ভালোবাসাতেই জড়িয়ে নিতে চায় আজও। এইখানেই আসার কথা। এই আশায় বুক বেঁধেছেন কবি শঙ্খ ঘোষ, আমাদের দিয়েছেন সেই আশার উত্তরাধিকার ধ্রুবপদের মতো, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমরা পড়লাম কবিতাটি। এবারে আমরা দেখে নেব যে আমাদের কেমন হবে প্রশ্ন এবং উত্তর, কিরকম ভাবে আসতে পারে মাধ্যমিকে বা দশম শ্রেণীর যে পরীক্ষাগুলিতে এই আয় আরো বেঁধে বেঁধে থাকি, তার কেমন কেমন ধরনের প্রশ্নের কাঠামো এবং তার উত্তর কেমন হবে চলো একটু দেখে নিই। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। তোমরা জানো প্রত্যেকটি প্রশ্নের মান থাকে 1 এবং কম বেশি 20টা শব্দে উত্তর লিখতে হয়। চলো দেখে নিই প্রশ্নগুলি এবং তার উত্তরগুলি। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? এই সমাজের রাজনৈতিক পচন ও পতনের মাঝে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের সংঘবদ্ধতাই হলো তার মুক্তির একমাত্র পথ। দ্বিতীয় প্রশ্ন, আমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন? কবি শঙ্খ ঘোষ তাঁর কবিতায় আমাদের বলতে দেশকালের সীমা অতিক্রম করে সাম্রাজ্যবাদী ও হানাদারি শত্রুর হাতে আক্রান্ত সাধারণ মানুষদের বুঝিয়েছেন। 3, ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাদ বলতে আসলে কবি কি বুঝিয়েছেন? উত্তর, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাদ বলতে কবি আসলে মানুষের পদে পদে বিপদ এবং পতনের আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। 4, আমাদের ডান পাশে ধস। ধস শব্দটির আক্ষরিক অর্থ কি? উত্তর, ধস শব্দটির আক্ষরিক অর্থ খসে পড়া। পাঠ্য কবিতায় সাধারণ মানুষের চলার প্রতি পদে পদে বিপদের সম্ভাবনাকে ফুটিয়ে তুলতে শব্দটি ব্যবহৃত হয়েছে। আমাদের বাঁয়ে গিরিখাদ। গিরিখাদ শব্দটির আক্ষরিক অর্থ লেখো। গিরিখাদ হলো দুই পর্বতের মাঝে সৃষ্ট গভীর খাদ। পাহাড়ি পথের বিপদ সংকুলতার মতোই বর্তমান বিশ্বে মানুষের জীবনে ছড়িয়ে থাকা প্রতিকূলতাকে বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে। পরের প্রশ্নগুলি এবং উত্তরগুলি আমরা দেখে নেব। আমাদের মাথায় বোমারু বলতে কি বলা হয়েছে? যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তি যেমন বোমারু বিমান থেকে অতর্কিতে আক্রমণ চালায়, তেমনি সাম্রাজ্যবাদীদের আচমকা আক্রমণে সাধারণ মানুষ, সাধারণ জীবন বিপন্ন হয়। কবিতায় সেই বিপন্নতার কথাই বলা হয়েছে। পায়ে পায়ে হিমানির বাঁধ। পায়ে পায়ে বলতে কি বোঝানো হয়েছে? পাঠ্য কবিতায় পায়ে পায়ে বলতে মানুষের প্রতি পদক্ষেপকে বোঝানো হয়েছে। মানুষের চলার পথে নানান প্রতিকূলতা প্রতি মুহূর্তে বরফের দেওয়ালের মতো বাধা হয়ে দাঁড়ায়। হিমানির বাঁধ সেই বাধার প্রতীক। পরবর্তী প্রশ্ন, আমাদের পথ নেই কোনো বলার কারণ কি? আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে
বর্তমান পৃথিবীতে মানুষ বড় অসহায় ও নিরুপায়। প্রতিনিয়ত তার চলার পথের প্রতিকূলতা এবং দিশাহীনতাকে ফুটিয়ে তুলতেই কবি এমন মন্তব্য করেছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি এবং আমাদের পথ নেই আর। আমাদের ঘর গেছে উড়ে কথাটি কেন বলা হয়েছে? বিশ্বের যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিনিয়ত বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে, সে কথাটি বোঝাতে এমন ইঙ্গিত। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, অর্থ কি? উত্তর, যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক সন্ত্রাস কবলিত দুনিয়ায় হিংস্রতার হাত থেকে রেহাই পায়নি শিশুরাও, তারই ভয়াবহতা বোঝাতে এই উক্তি। পরবর্তী প্রশ্নগুলি সেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তরের জন্য তোমাদের 20টি শব্দ লিখতে হবে, কম বেশি অর্থাৎ 10% এদিক ওদিক লিখতে পারো, 10% বেশি হতে পারে বা কম হতে পারে, তাই কম বেশি বলা হয়েছে। আমাদের শিশুদের সব পড়ে থাকার মধ্যে দিয়ে কোন বিষয়টি ধরা পড়েছে? বিশ্বজুড়ে যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক অস্থিরতার বলি হচ্ছে আগামী প্রজন্ম। তাই কবির আশঙ্কা, তবে কি এইভাবেই শেষ হয়ে যাবে মানব সমাজ? পরবর্তী প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? এই কবিতায় সাধারণ মানুষের প্রতিনিধি কবি, আর সাধারণ মানুষ কোনো দিনই ইতিহাসে স্থান পায় না, তাদের ইতিহাস জনসমক্ষে প্রতিফলিত হয় না, তাই এমন উক্তি। আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকার কারণ কি? উত্তর, পৃথিবীর সমস্ত ইতিহাসই ক্ষমতাবানের ইতিহাস। দুর্বল, বিপন্ন মানুষের ইতিহাস কখনোই সভ্যতায় দর্পণে প্রতিফলিত হয় না। প্রকৃত সত্য জেনেও সাধারণ মানুষ অন্ধ, আসল অবস্থা বুঝেও তারা বোবা সেজে থাকতে বাধ্য হয়, তাই তাদের চোখ মুখ ঢাকা। পরবর্তী প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস বলার কারণ কি? উত্তর, সাম্রাজ্যবাদী শক্তির শোষণে নিপীড়িত হতভাগ্য জনগণ আজ আশ্রয় ও জীবিকা হারিয়ে চিরভিখারিতে পরিণত হয়েছে। সেই সঙ্গে প্রতিকূলতা ও যুগযন্ত্রণায় ভীরু দুর্বল সাধারণ মানুষের সামগ্রিক দৈন্য আজ বড় প্রকট, তাই কবি এ কথা বলেছেন। 15 নম্বর এবং এই পর্বের শেষ প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে বলার অন্তর্নিহিত কারণ কি? উত্তর, পারিপার্শ্বিক প্রতিকূলতার মাঝে পীড়িত, ঘর হারা ও ইতিহাসে ঠাঁই না পাওয়া মানুষগুলির কাছে বেঁচে থাকার অর্থটাই হারিয়ে গেছে, তাই পৃথিবী বেঁচে থাকা বা না থাকায় তাদের কিছু যায় আসে না। এরপরে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেখে নেব, যার প্রত্যেকটি প্রশ্নের পূর্ণ মান 3, কম বেশি 60টি শব্দে উত্তর কাম্য। প্রথম প্রশ্ন এই পর্বের, আমরা ভিখারি 12 মাস এর অন্তর্নিহিত অর্থ লেখো। আমরা ভিখারি 12 মাস বলতে কবি মানুষের মানসিক দৈন্যের কথা বলেছেন। নানান প্রতিকূলতা ও যুগযন্ত্রণার ক্ষত নিয়ে সাধারণ মানুষ বেঁচে থাকে, তারা পথহারা, তাদের মানসিক দৃঢ়তা শিথিল হয়ে পড়ছে। ইতিহাসে তাদের অস্তিত্বের কোনো প্রতিফলন হয়নি জেনেও তারা প্রতিবাদহীন। এই আপাত দুর্বল ও ভীরু সাধারণ মানুষের মানসিক দৈন্যের কথা বলতে গিয়ে কবি এমন মন্তব্য করেছেন। পরবর্তী প্রশ্ন, পৃথিবী হয়তো গেছে মরে এমন সংশয়ের কারণ কি? উত্তর, আমরা জানি গতিশীলতাই জীবন, তাই জীবনে থেমে থাকা মৃত্যুরই সমান। যুদ্ধ ও দাঙ্গা বিধ্বস্ত পৃথিবীতে মানুষ দিশেহারা, তার হাত পা বাঁধা, গৃহহীন, ইতিহাস বিস্মৃত এই নিরন্ন মানুষগুলি নিজেদের ভাবী প্রজন্মকে রক্ষা করতেও ব্যর্থ। জীবনের অর্থহীনতায় তারা বেঁচে থাকার আশা হারিয়েছে, তাই সমস্ত পৃথিবীটা তাদের কাছে জীবন মৃত বলে মনে হয়েছে। পরবর্তী প্রশ্ন, তবু তো কজন আছি বাকি এ কথার অর্থ কি?
কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার উক্তিটি যেন বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কবির মতে সাম্রাজ্যবাদী ও স্বার্থান্বেষী একদল মানুষ নানান প্রতিকূলতা সৃষ্টি করে সাধারণ মানুষের চলার পথ রুদ্ধ করে দিতে চাইছে। সামাজিক উক্তিটির মূল অর্থ অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে তারা নানাভাবে বিপন্ন। তাদের অতীত অস্পষ্ট, অসম্পূর্ণতায় অন্ধকার, আর বর্তমান এবং ভবিষ্যৎ সাম্রাজ্যবাদী শাসকের চক্রান্তে দুর্বিষহ। এমন প্রতিকূল অবস্থার মাঝে বিবেকবান যে কজনের অস্তিত্ব আছে, কবি তাদের নিয়েই প্রতিরোধের স্বপ্ন দেখেছেন। এই পর্বে এই কয়েকটি প্রশ্নই দিয়েছি। তোমরা ইচ্ছে করলে তোমাদের বিভিন্ন রকম যে প্রশ্নবোধক বইগুলি আছে সেখান থেকে বা টেস্ট পেপার থেকে দেখে নিতে পারো, নিজেরাও প্রশ্ন তৈরি করতে পারো এবং উত্তর লিখতে পারো। অবশ্যই নিজেদের মতো করে তোমরা উত্তর লিখবে। আমি উত্তর লিখে দিয়েছি, এগুলি মুখস্থ করার জন্য নয়, আমি একটা নিদর্শন রাখতে চেয়েছি। মোটামুটি এইভাবে নিজেরা লিখবে। এরপরে আমরা যাব রচনাধর্মী প্রশ্ন কিরকম হতে পারে এবং তার কাম্য উত্তর কেমন হতে পারে একটু দেখে নিই। আমরা রচনাধর্মী প্রশ্নে যাব। এখানে প্রত্যেকটি প্রশ্নের পূর্ণ মান 5 আর কম বেশি 150 শব্দে উত্তর কাম্য। আমাদের ইতিহাস নেই বলে কবি সংশয় প্রকাশ করেছেন কেন? উত্তর, অংশটি কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার অংশবিশেষ। সাম্রাজ্যবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে আজকের পৃথিবী বিষাক্ত হয়ে উঠেছে। মানুষের অস্তিত্ব আজ বিপন্ন। এই সময়ে আমরা, বিশেষ করে সাধারণ মানুষ, এক ভয়ঙ্কর দুঃসময়ের মধ্যে দিয়ে চলেছি। আমরা ডাইনে বাঁয়ে বিপদকে রেখে মাথার উপর হানাদারি শত্রুকে উপেক্ষা করে সামনের প্রতিকূল পথ ধরে এগিয়ে চলেছি। এছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই। ভাবি প্রজন্মকে রক্ষা করতে আমরা ব্যর্থ। প্রতিক্ষণে হানাদারি মৃত্যুর ভয়ে আমরা ভীত। সাম্রাজ্যবাদী ও সুবিধাবাদী শক্তির কাছে আজ আমরা পর্যুদস্ত। কিন্তু আমাদের এই দুঃখের ইতিহাস অলিখিতই রয়ে যাবে চিরকাল। রানারের বেদনার মতো কালো রাত্রির খামে চিরকাল তা অবদ্ধ থেকে যাবে। এটাই কবির আক্ষেপ। বিশ্বাসের ভিত যেখানে আলগা হয়ে যায়, সেখানেই সংশয়ের সৃষ্টি হয়। কবি মনে করেন সারা পৃথিবীর ইতিহাসে সাধারণ মানুষের কথা সঠিকভাবে প্রতিফলিত হয়নি। কারণ ইতিহাসকে কবির দৃষ্টিতে আমাদের ইতিহাস নিয়ন্ত্রণ করছে শাসক এবং সাম্রাজ্যবাদী শক্তি। আর সাধারণ মানুষের যদিও বা কোনো ইতিহাস থাকে, তবে তা অস্পষ্ট, অর্ধসত্য এবং অসম্পূর্ণ। ক্ষমতাবান শাসকের দ্বারা নিয়ন্ত্রিত ইতিহাসে মানুষের অবস্থার যথার্থ প্রতিফলন ঘটে না। তাদের অসহায় বিপন্নতা কিংবা জীবন মৃত পরিস্থিতির খোঁজ শাসকের ইতিহাসে অনুপস্থিত বলেই তথাকথিত বিকৃত ইতিহাস সম্পর্কে কবির এই সংশয়। এর পরবর্তী প্রশ্ন এবং উত্তর আমরা দেখে নি। চলো। আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন? এ প্রশ্নেরও পূর্ণমান 5, কম বেশি 63 শব্দে উত্তর। এক্ষেত্রে দেখো দুটো ভাগ রয়েছে। এইরকম ভাগ 2+3 বা 3+2 এমন হতে পারে। সবটা মিলিয়ে তোমাদের কম বেশি 63 শব্দে লিখতে হবে। কম বেশি শব্দের অর্থ অর্থাৎ 150 থেকে সামান্য কম, অর্থাৎ 10% কম শব্দে বা বেশি শব্দে, অর্থাৎ তোমরা 155টি শব্দেও লিখতে পারো বা 160টি শব্দে লিখতে পারো, আবার তার থেকে একটু কম, ধরো 140টা শব্দেও লিখতে পারো। অত তো গুণে লেখা যায় না, কিন্তু মূলত এর বেশি অর্থাৎ 250, 200 এরম শব্দে লিখে ফেলো না। লেখা অভ্যাস করলে তোমরা পারবে। এবং যেটা বলার, যে এইভাবে যদি দুটো করে ভাগ থাকে, অবশ্যই তোমরা দুটি অনুচ্ছেদে এই প্রশ্নের উত্তর লিখবে। উত্তরটা তাহলে বলি, দেখে নাও। কবি শঙ্খ ঘোষের
আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে অংশটি গৃহীত। এখানে আমরা বলতে বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে ও মৌলবাদী শক্তির অত্যাচারে জর্জরিত সাধারণ শান্তিকামী ও শ্রমজীবী মানুষদের বোঝানো হয়েছে। এক্ষেত্রে আমরা একটি বিশেষ শ্রেণী চরিত্র, দেশ কাল ভেদে যারা সর্বদাই এক, সাধারণ শ্রমজীবী এই মানুষগুলি সমাজের নিচের তলার মানুষ হিসেবে পরিচিত। এরা সভ্যতার ধারক ও বাহক, কিন্তু এরাই থাকে সবচেয়ে অন্ধকারে। সমাজের তথাকথিত উচ্চবিত্তের দয়া দাক্ষিণ্যের উপর নির্ভর করে এদের বাঁচা মরা। শাসকের ক্ষমতার বদল হলেও এদের দীনতার কোনো বদল হয় না। এবার পরবর্তী অংশটা, তারা নিজেদের সর্বদা ভিখারি বলে মনে করেছেন কেন? দেখো, আলাদা একটা অনুচ্ছেদ করে দিয়েছি, তোমরা ওইভাবে লেখার চেষ্টা করবে। সাধারণ এই মানুষগুলি সর্বদাই বঞ্চিত থাকে তাদের ন্যায্য পাওনা থেকে। আবার সাম্রাজ্যবাদী ও মৌলবাদী শক্তি যখন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিশ্বময় উন্মাদনা সৃষ্টি করে, তখন সবার আগে এরাই আশ্রয়চ্যুত হয়ে পড়ে। টান পড়ে এদের রুটি রুজিতে। এদের জীবনের ইতিহাস কোথাও লেখা হয় না, আর যদিও বা তা হয়, তবে তা ক্ষমতাবান এবং সাম্রাজ্যবাদীদের হাতে বিকৃত হয়ে পরিবেশিত হয়। অথচ এই সমস্ত মানুষেরা শুধুমাত্র অর্থনৈতিক বিচারে ভিখারি নয়, এরা সামাজিক দিক দিয়েও দীন, শাসকের অবজ্ঞা, উপেক্ষা এবং অবহেলার পাত্র। তাই কবি এই সাধারণ মানুষদের আক্ষেপ বাচনে লিখেছেন, আমরা ভিখারি 12 মাস। পরবর্তী প্রশ্নে যাব। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। কার কোন কবিতার অংশ? মূল গ্রন্থের নাম কি? পাঠ্য কবিতা অনুসারে লাইন দুটির তাৎপর্য আলোচনা করো। তাহলে আমরা দেখে নিচ্ছি যে এখানে 3টি বিভাগ আছে প্রশ্নের মধ্যে, আমরা আলাদা আলাদা করে লিখি। প্রথম উত্তর, কার কোন কবিতার অংশ? দুটি আলাদা বিভাগে আলাদা আলাদা লাইনে লিখছি। কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার অংশ এটি। মূল কাব্যগ্রন্থ জলই পাষাণ হয়ে আছে। মূল কাব্যগ্রন্থের নাম কি? এই উত্তর। তার পরবর্তী প্রশ্নটি, মানে একই প্রশ্নের পরবর্তী অংশ ছিল, পাঠ্য কবিতা অনুসারে লাইন দুটির তাৎপর্য আলোচনা করো। হিংসাশ্রয়ী সময়ের বিপন্নতায় আজ মানুষের চারপাশ বিপদ সংকুল। তাই রাষ্ট্রীয় বর্বরতার নগ্ন ভয়াবহতা থেকে শিশুরাও এখন আর বাদ যায় না। এই জন্য কাছে দূরে, অর্থাৎ যত্রতত্র নারকীয় হানাহানি কিংবা প্রাণঘাতী হিংসার বলি হিসেবে ছড়িয়ে থাকে শিশুদের মৃতদেহ। এভাবেই ক্ষমতার দখলদার তথা শক্তিশালী প্রবল একদিকে নির্বিবাদে শিশু হত্যার মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে যেমন ধ্বংস করে, অন্যদিকে তেমনি আপামর জনসাধারণের মনে এক ভয়াবহ আতঙ্ক তৈরি করতে সক্ষম হয়। শিশু তো দেশের ভবিষ্যৎ, তাই তার হত্যা হলে ভবিষ্য শূন্য হয় দেশ। নতুন ভাবনার ধারক ও বাহকের পথ নিশ্চিহ্ন হয় চিরতরে। সুতরাং যে সমাজ রাষ্ট্র ও শিশু হত্যা চক্রান্ত করে, সে সমাজ সম্পূর্ণ মনুষ্যত্ব বিরোধী। অন্যদিকে নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে না পারা যেন আমাদেরই অক্ষমতা ও কলঙ্কের চিহ্ন। তাই কবি এই শিশুঘাতী মারণ যজ্ঞের হাত থেকে মানবতায় উত্তরণের পথ খোঁজার চেষ্টা করেছেন। পরবর্তী এবং এ পর্বের শেষ প্রশ্নে আমরা যাই। আমাদের পথ নেই কোনো, আমরা কারা এবং তাদের পথ নেই কেন? পথহারা মানুষগুলিকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন? উত্তর, স্বাধীনতার পরবর্তী যুগে অন্যতম সমাজ সচেতন কবি শঙ্খ ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় আমরা কোনো সীমাবদ্ধ এলাকার জনসমষ্টি নয়, তিনি আমরা বলতে পৃথিবীর সবচেয়ে ক্ষতিগ্রস্ত, নিপীড়িত, শ্রমজীবী ও শান্তিপ্রিয় সাধারণ মানুষদের বুঝিয়েছেন। পথ বলতে কবি এখানে সাধারণ মানুষের জীবনের চলার পথের কথা বলেছেন। সুন্দর সুস্থ সমাজ, সুন্দর পৃথিবী পারে মানুষের চলার পথকে মসৃণ করতে।
কিন্তু আজকের পৃথিবী সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে ভীত সন্ত্রস্ত। সাধারণ শান্তিকামী মানুষ বিপন্ন ও অসহায়। গৃহহারা এসব মানুষ তাদের ভাবি প্রজন্মকে বাঁচাতে ব্যর্থ। তাদের নিজেদের অস্তিত্ব আজ সংকটের মুখে। তাই তাদের মনে হয়েছে তারা পথহারা। পরবর্তী অংশটি, আঘাতে আঘাতে জর্জরিত মানুষ একদিন না একদিন প্রত্যাঘাতের পথ বেছে নেয়, এমনই ইতিহাসের নিয়ম। কবি পথহারা মানুষগুলিকে প্রত্যাঘাত হানার জন্য উদ্বুদ্ধ করেছেন। তিনি তাদের আরও বেঁধে বেঁধে থাকার অর্থাৎ ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। কবির মতে যে কজন আছি তারা সকলে সঙ্গবদ্ধ বিশ্বাসে একজোট হলে আমাদের সামনে অবশ্যই বাঁচার নতুন পথ খুলে যাবে। চেষ্টা করলাম তোমাদের সমস্ত প্রশ্নগুলি যে ধরনের আসে সে ধরনের প্রশ্নগুলি সংক্ষিপ্তাকারে আলোচনা করতে। এছাড়াও বহু প্রশ্ন বহুভাবে আসতেই পারে কবিতাটি থেকে। তোমরা নিজেদের মতো করে তৈরি হয়েও আমি শুধুমাত্র একটুখানি তোমাদের সাহায্য করার চেষ্টা করলাম। অবশ্যই নিজের ভাষায় উত্তর লিখবে, সময় ধরে উত্তর লিখবে, তবেই খাতাটি কিন্তু পরীক্ষকের কাছে যথার্থ আকর্ষণীয় বলে বোধ হবে। আর লেখার অভ্যাস করলে তোমাদের মাধ্যমিক পরীক্ষা যে সময় বেঁধে দেওয়া হয় তার মধ্যে খুব সহজে লিখতে পারবে। কেমন? এইবারে এতক্ষণ তো পড়াশোনা করলাম, আমরা একটু গান শুনে নিই। এই কবিতাটি আমি আমার সব ছেলে মেয়েকে বলবো যারা ক্লাস 10-এ পড়ছো, যাদের মাধ্যমিক সামনে অথবা এবছর ক্লাস 10, তারা সকলে কবিতাটি কিন্তু মুখস্থ করবে। না হলে কোথা থেকে উত্তরের জন্য অংশ তুলে দেবে সেটা সব সময় মনে পড়ে না আমাদের, যদি না উত্তর আমাদের ওই কবিতাটি মুখস্থ থাকে। কবিতাটি মুখস্থ করে নেবে। আর তোমাদের কবিতাটি মুখস্থ করতে যাতে একটু বেশি সুবিধা হয়, তাই এই কবিতাটি গান হিসেবে গেয়েছেন মৌসুমী হোসেন। তার গানটি আমি এখানে নিয়ে এসেছি তোমাদের শোনানোর জন্য। তোমরা একটু শুনে নাও। আর যদি মনে করো তোমরা তো এখন ভীষণ ব্যান্ডের গান ভালোবাসো, গাও, এটা গান হিসেবেও গাইতে পারো, পরিবেশন করতে পারো নিজেদের মধ্যে বা স্কুলে কোনো অনুষ্ঠানে, তাহলে কবিতাটি আরো চট করে মুখস্থ হয়ে যাবে। চলো আমরা এই কবিতাটি গান হিসেবে শুনে নিই। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরি খাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাতে রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আয় আরো
হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। বেশ, আমরা তো শুনলাম গান, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এইভাবে যদি গান গেয়ে কবিতাটি মুখস্থ করতে পারো তাহলে আমি খুব খুশি হব। অনেক ধন্যবাদ মৌসুমী হোসেন শিল্পীকে এবং তার সঙ্গে যন্ত্রানুষঙ্গেও যারা ছিলেন, যারা পুরো এই ভিডিওটি তৈরি করেছেন আমাদের জন্য, সকলকে ধন্যবাদ। আর আমার ছেলে মেয়েদের বলবো তোমরা কিন্তু পাঠ্য বইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়বে, চেষ্টা করবে উত্তর নিজের ভাষায় পরিচ্ছন্ন হস্তাক্ষরে লিখতে, তাহলে কিন্তু তোমাদের বাংলায় খুব ভালো নম্বর হবে। আশা করি তোমরা সেটা করবে। আজ এই পর্যন্তই।